ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে সকলকে ওয়েলকাম। সকলকে গুড আফটারনুন। গুড আফটারনুন সুব্রত, গুড আফটারনুন ইয়াসি, রাজেশ, সম্বিত, সকলকে গুড আফটারনুন। আমাদের কলকাতার হাড় কাঁপানো ঠান্ডা, এবং কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা পড়ছে মানে তো জেলাগুলোতে একদম হাড় হিম করা ঠান্ডা পড়ছে। তো সেই ঠান্ডার মাঝখানে আমাদের গরম গরম ক্লাস, আমরা চলে এসেছি পরমাণু নিউক্লিয়াস নিয়ে। পরমাণু নিউক্লিয়াসের রুদ্ধশ্বাস সাজেশন প্লাস টেস্ট পেপার সলিউশন। এবার তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। একটুখানি টেকনিক্যাল প্রবলেমের জন্য দেরি হয়ে গেল, কোনো ব্যাপার না। এই চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার। তোদের সকলের আমার ধারণা এই চ্যাপ্টার নিয়ে তোদের সেরকম কোনো ডাউট নেই, বাট স্টিল একবার আমরা দেখে নেব যেভাবে আমরা প্রত্যেকদিন ক্লাসে দেখছি। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026। তো আজকে আমরা চলে এসেছি 8 জানুয়ারিতে, পরমাণু নিউক্লিয়াস। এরপরে আর একটাই ক্লাস, পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, তো আজকের ক্লাসে পরমাণু নিউক্লিয়াস হবে, একদম আগুন লাগিয়ে দেবো। বাট এখানে চ্যাপ্টারটা সোজা, তো আগুন লাগানোর আর এখানে আর প্রয়োজন হবে না, জল ঢেলে দিলেই কাজ হয়ে যাবে। ঠান্ডার মধ্যে জল ঢালতেও আমি বলবো যে ঠান্ডার মধ্যে জল টল ঢালারও দরকার নেই, নর্মাল পড়াশোনা করে বেরিয়ে যাবো। হ্যাঁ, না আগুন লাগাবো না জল ঢালবো। আগুন লাগানোর চ্যাপ্টারে আগুন লাগানো হয়ে গেছে, হয়েছে তো বল সেটা। আলো প্রবাহিতরিতে আগুন লাগানো হয়েছে তো, ব্যাস যেখানে আগুন লাগানোর সেখানে আগুন লাগালেই হলো। তো একই ফরম্যাট তোরা জানিস, এতদিনের থিওরি, সাজেশন, এক্সট্রা কোয়েশ্চেন্স আর ডাউট। তো সবার প্রথমে আমরা চলে আসবো থিওরিতে। থিওরিতে দেখ, সবার প্রথমে তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু তেজস্ক্রিয়তার সংজ্ঞা নয়, আমার বক্তব্য তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, তাই জন্য আমার স্টার দিয়ে এখানে দেওয়া আছে। তো তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা কিন্তু সকলে বই থেকে পড়বি। তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা আমি একবার বলে দিচ্ছি সকলকে, যে যেটা এক্স্যাক্টলি লেখা আছে সেটাই বলিস, কারণ সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। যে ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস যে কোনো অবস্থায় নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে এক অদৃশ্য রশ্মি বিকিরণ করে, যা অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে পাতলা ধাতবপাত ভেদ করে এবং গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করে। এই বিকিরিত রশ্মিগুলি আলো, চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি কোনো কারণ দ্বারাই প্রভাবিত হয় না। ভারী মৌলের পরমাণুর এরূপ রশ্মি বিকিরণের ধর্মকে আমরা তেজস্ক্রিয়তা বলি। তো একদম হুবহু যা সংজ্ঞা আছে সেটাই কিন্তু আমি বলবো, যাতে এটা দেখ, এটা তো সূত্র নয় যে তোকে এক্স্যাক্টলি যা আছে তাই লিখতে হবে, কিন্তু যে যে পয়েন্টসগুলো মেনলি আছে সেগুলো যেন লেখা থাকে। তো তেজস্ক্রিয়তার সংজ্ঞা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আগেই বলে রাখছি। তো সংজ্ঞাটা অবশ্যই কিন্তু তোমরা সকলে পড়বে, বা আমি যেটা বলে দিলাম সেটাকে একটুখানি আস্তে আস্তে পজ করে তোমরা লিখেও নিতে পারো। ঠিক আছে, তো সেটা কিন্তু সকলের যেন মাথায় থাকে। এরপরে তেজস্ক্রিয়তার মেন যে জিনিসটা আমাদের পড়ার দরকার সেটা তোরা জানিস, আলফা, বিটা আর গামা রশ্মির ব্যাপারে। ঠিক আছে, এই আলফা, বিটা, গামা রশ্মির ব্যাপারে আমরা একটুখানি এদের কিছু ধর্ম দেখব। যে আলফার আধান তোরা জানিস +2 একক, কারণ আলফা আলটিমেটলি কি তোরা জানিস, হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। আলফা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস 2He4, কিন্তু দ্বিআয়নিত হিলিয়াম পরমাণু। হিলিয়াম পরমাণু শুধু নিউক্লিয়াস, মানে হিলিয়াম পরমাণুটা পুরো নয়, তার মধ্যে দুটো প্রোটন থাকে আর দুটো নিউট্রন থাকে। তো দুটো প্রোটনের জন্য +2 একক। বিটা রশ্মি কি, বিটা রশ্মি তোরা জানিস ইলেকট্রন, তো ইলেকট্রনের একক -1 একক। বিটা রশ্মি কীরকমভাবে বেরোয় এটাও তোরা জানিস। বিটা রশ্মির বেরোনোর প্রসেসটা হলো, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটনে পরিণত হয় এবং প্রোটন নিউট্রনে পরিণত হয়। এই যখন এই পরিবর্তনটা হয় তখন একটা বিশেষ ঘটনা ঘটে। আমি জিনিসটা লিখে দিচ্ছি, এটা পরীক্ষায় লাগবে না। যখন নিউট্রন প্রোটনে পরিণত হয়, বিক্রিয়াটা দেখতে এরকম হয়। একটা নিউট্রন প্রোটনে পরিণত হলো, তার সাথে ইলেকট্রন তৈরি হলো, আর এই যে নতুন যে পার্টিকেলটা তৈরি হলো তার নাম অ্যান্টি নিউট্রিনো। মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট নয়, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট নয়। আমি জাস্ট একবার বলে দিতে চাই, সেই কারণে আমি এখানে লিখেছি যে নিউট্রন প্রোটনে পরিণত হলে আমার একটা কি তৈরি হলো, আমার একটা ইলেকট্রন তৈরি হলো। এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, তো নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে যেতে চায়, তো ওটাই বিটা রশ্মি রূপে বাইরের দিকে বেরোয়। তো ইলেকট্রনের আধানই এর আধান। আর এখানে আছে গামা রশ্মি, তো গামা রশ্মি কিন্তু নিস্তরিত, গামা রশ্মির আধান নিস্তরিত। এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মনে রাখতে হবে, গামা তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
ভর, আলফা কণার ভর তোরা দেখতেই পাচ্ছিস, দুটো প্রোটন আর দুটো নিউট্রন, মানে প্রায় 4 একক ভরের সমান। ঠিক আছে, 4 একক, এই যে এত কেজি। বিটা কণার ভর ইলেকট্রনের ভরের সমান, তো ইলেকট্রনের যা ভর আছে সেটাই, আর গামার কোনো ভর নেই, কেন 89 কি করে হয়ে গেছে। আচ্ছা, আলফা রশ্মির ভেদন ক্ষমতা, আলফা রশ্মি অনেক বেশি ভেদ করতে পারে না, তোরা জানিস আলফা কণার ভর বেশি আর বেগ কম হওয়ায় এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম। ঠিক আছে, এই রশ্মি 0.1 মিলিমিটার পুরো অ্যালুমিনিয়াম পাত দ্বারা শোষিত হয়ে যায়। বিটা রশ্মির ভর নগণ্য আর গতিবেগ উচ্চতর হওয়ার। আচ্ছা, এই বেগটা আলফা কণার কত বলে দিই, এদের বেগ হয় অলমোস্ট 10⁻7 মিটার পার সেকেন্ড, এই অর্ডারে হয় আলফা কণার বেগ। বিটা কণার যে গতিবেগ হয় সেটা হয় অলমোস্ট 10⁸ মিটার পার সেকেন্ড অর্ডারের হয়, মানে এর থেকে 10 গুণ বেশি। তো এর ভেদন ক্ষমতা বেশি, আলফা কণার প্রায় 50 গুণ। আর গামার ক্ষেত্রে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, ভেদন সবচেয়ে বেশি। আমি একটা জিনিস বলে দিচ্ছি, তাহলে ভেদন ক্ষমতা যদি তুলনা করি, সব থেকে বেশি ভেদন ক্ষমতা গামা, তারপরে বিটা, তারপরে আলফা, এটা হলো ভেদন ক্ষমতার সম্পর্ক, মানে ভেদন ক্ষমতার তুলনা। একইভাবে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা মানে কি, গ্যাসের মধ্যে দিয়ে যদি আলফা রশ্মি যায়, গ্যাস থেকে ইলেকট্রন বার করতে পারছে কিনা। এবার আলফা দেখ যথেষ্ট ভারী একটা ভারী কণা, দুটো প্রোটন দুটো নিউট্রন আছে, তো স্বাভাবিক ওই ইলেকট্রনের গায়ে ধাক্কা লাগলে ইলেকট্রনকে ইজিলি বাইরে বের করে দেবে ধাক্কা মেরে। তো আলফার আয়নিত করার ক্ষমতা কিন্তু সব থেকে বেশি, তারপরে বিটার, এবং তারপরে সব থেকে কম আয়নিত করার ক্ষমতা কিন্তু গামার। এই যে এটা আলফা কণার 100 ভাগের 1 ভাগ, আর এটা আয়নিত করার ক্ষমতা খুবই কম, এটা আলফা কণার প্রায় 10,000 ভাগের 1 ভাগ। তো আমারও তো 100, 1000, 10,000 দেখে লাভ নেই, আমার এই অর্ডারটা মাথায় রাখলেই হবে মাধ্যমিকের জন্য। আমি কিন্তু আবারও বলছি, আমি পরমাণু নিউক্লিয়াসে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াচ্ছি না, আমার যতটুকু লাগবে আমি ততটুকু পড়াচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? আমি প্রবাহিত তড়িৎ আলো অনেক বেশি ডিটেলে পড়িয়েছি, কারণ ওখানে কনসেপ্ট বিল্ডিংয়ের জায়গা অনেক বেশি আছে। এখানে তুলনামূলক তোরাও জানিস জায়গাটা কম, আমরা খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়বো যাতে আমাদের সময় নষ্ট বেশি না হয়, আমরা অযথা ভিডিওকে বড় করব না। ওকে, আচ্ছা, তো এবার এখানে নিউক্লিয় বন্ধন শক্তি চলে এলো, কিন্তু তার আগে আমার ওই একটা জিনিস শুধু বলার আছে, আলফা বিটা গামা বেরোলে কি হয় সেই জিনিসটা একবার বলে দিই ছোট্ট করে। যে কোনো পরমাণু নিউক্লিয়াস আছে, সেখান থেকে যদি আলফা রশ্মি বেরিয়ে যায়, সেখান থেকে আলফা বেরিয়ে গেলে কীরকম হয় বল, এই যে পারমাণবিক সংখ্যা এটা 2 একক কমে যায়, আর ভর সংখ্যা এটা 4 একক কমে যায়, আর নতুন মৌলের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এইটা আমার 2 একক কমে যাবে, আর ভর সংখ্যাটা আমার 4 একক কমে যাবে, এটা যেন মাথায় থাকে। তার মানে আমার যদি এরকম কোনো মৌল থাকে 92U235, আমার আলফা বেরিয়ে গেল, তবে 2 কমে 90 হয়ে গেল, 90 মানে হলো থোরিয়াম, আর এটা 231 হয়ে গেল। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম। আচ্ছা, যদি বিটা বেরোয় তাহলে কি হয়, যদি বিটা বেরোয় তাহলে পারমাণবিক সংখ্যা জাস্ট 1 একক বেড়ে যাবে, ব্যাস, ভর সংখ্যা সেম থাকবে। বিটা বেরোলে পারমাণবিক সংখ্যা জাস্ট একদম +1। সুব্রত ঠিক লিখেছিস। তো যদি আমি এখানে থোরিয়াম লিখি, আমি মনে করি যদি থোরিয়াম বিটা বার করে তাহলে এটা 91, এটা হলো প্রোট্যাক্টিনিয়াম, এটা হয়ে গেল। ঠিক আছে, আর তোরা জানিস, তোদেরকে আগেও বলেছিলাম, আলফা বা বিটা বেরোনোর পরে গামা রশ্মি বেরোয়। আলফা বা বিটা রশ্মি মানে বিটা কণা নিঃসরণের পর গামা রশ্মি বেরোয়। আলফা বা বিটা কণা নিঃসরণের পর গামা রশ্মি বেরোয়। ঠিক আছে, তো গামা বেরোনোর মানে কিন্তু না ভর সংখ্যার চেঞ্জ হয়, না পারমাণবিক সংখ্যার চেঞ্জ হয়। ব্যাপারটা অনেকটা এরকম, যদি আমি দেখাই, ধর এইটা দেখাচ্ছি আমি, তো 92, 235 আমার আলফা বেরিয়ে গেল, বেরিয়ে এটা 90, থোরিয়াম 231, তো এটা এরকম উত্তেজিত অবস্থায় থাকে। এই উত্তেজিত অবস্থা থেকে ভূমিস্তরে আসার জন্য গামা বার করে, এই করেও নর্মাল হয়। তো এখানে এরকম স্টার দেওয়া হয়, গামা দেখানো হলো। তার মানে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু উদ্দীপ্ত অবস্থা থেকে ভূমিস্তর অবস্থায় আসছে, শক্তি বেরোচ্ছে শুধু। ঠিক আছে, আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি কিছু তেজস্ক্রিয় মৌলের নাম, সেগুলো একটুখানি তোদের মনে রাখতে হবে।
কারণ এই ধরনের এই বিক্রিয়া ফিক্রিয়ার ক্ষেত্রে লাগে তেজস্ক্রিয় মৌলের নাম। তার মধ্যে পড়ছে হলো আমাদের সবার প্রথমে ইউরেনিয়াম পড়ছে 92, এগুলো মনে রাখবি। থোরিয়াম পড়ছে 90, প্রোট্যাক্টিনিয়াম পড়ছে 91। আচ্ছা, আর কি কি পড়ছে? পোলোনিয়াম পড়ছে, তারপর আমার রেডন পড়ছে, রেডিয়াম পড়ছে। তো এই জিনিসগুলো আমার মনে থাকে। রেডিয়ামের যেমন 88, রেডনের যেমন 86, পোলোনিয়ামেরটা আমি ভুলে গেছি, একটুখানি দেখতে হবে আমাকে পোলোনিয়ামটা কত। পোলোনিয়াম 84। তো এইগুলো একটু মাথায় রাখিস। এই পোলোনিয়াম নাম দিয়েছিলেন মাদাম কুরি, তার জন্মভূমি পোল্যান্ডের নাম অনুসারে। এই তেজস্ক্রিয় মৌলগুলোর নাম মাথায় রাখিস: পোলোনিয়াম, রেডন, রেডিয়াম, প্রোট্যাক্টিনিয়াম, এটা থোরিয়াম, ইউরেনিয়াম, এটা লিখছি না। ওকে, আর কি বলার আছে এখানে? আর বলার আছে হলো তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তার একক। সক্রিয়তার একক, সক্রিয়তা মানে কি বোঝাতে চাইছে? ফার্স্ট আলফা, তারপর বিটা, তারপর গামা, মানে ওরকম কোনো ব্যাপার নেই যে আলফা ছাড়বে, আলফা ছাড়ার পর গামা ছাড়বে, যে বিটা ছাড়বে, বিটা ছাড়ার পর গামা ছাড়বে। ওরকম নয় যে প্রথমে কাউকে আলফাই ছাড়তে হবে, তারপর আরে যে আলফা ছেড়ে দিল সে রইলই না, সে অন্য কেউ হয়ে গেল। তারপর যদি বিটা ছাড়ে তার মানে সে আর ছাড়ছে না, নতুন পরমাণুটা ছাড়ছে। এটা বোঝার চেষ্টা কর। আচ্ছা, সক্রিয়তার একক, সক্রিয়তার অনেকগুলো একক হয়। একটা হয় বেকারেল, একটা হয় কুরি, একটা হয় রাদারফোর্ড। বেকারেল, কুরি, রাদারফোর্ড জিনিসগুলো কি? যে সক্রিয়তা বোঝায় প্রতি সেকেন্ডে কটা তেজস্ক্রিয় পরমাণু বিঘটিত হচ্ছে। বিঘটন মানে কি? এই যে দেখ, আমি দেখতে পাচ্ছি একটা ইউরেনিয়াম একটা থোরিয়ামে কনভার্ট হয়ে গেল, তো এটাকে একটা বিঘটন বলতে পারি। একটা বিঘটন বলতে পারি। জেনারেলি মনে রাখবি 1 বেকারেল মানে বলা হয় 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, মানে একটা বিঘটন হওয়া। বেকারেল অনেক ছোট একক, মানে 1 সেকেন্ডে একটা পরমাণু ভাঙলে তাকে 1 বেকারেল বলে। তেমন 1 কুরি মানে 3.7 × 10⁻10 বেকারেল, আই থিঙ্ক। তো কুরি অনেক বড় একক, কিন্তু মানে 1 সেকেন্ডে এতগুলো পরমাণু ভাঙছে, 1 সেকেন্ডে এতগুলো পরমাণু ভাঙছে। আচ্ছা, আমাকে দেখি কে বলতে পারে তেজস্ক্রিয়তার এসআই একক কি হবে? এসআই একক কিন্তু বেকারেল, এসআই একক কিন্তু বেকারেল, সবাই যেন মাথায় রাখে। না সিজিএস একককে তুই কুড়ি বলে দিতে পারিস না, ওরকমভাবে ব্যাপারটা ডিফাইন নয় আমার যতটা ধারণা। এইগুলো একক, সেই হিসাবে তুই মাথায় রাখতে পারিস। কুরি, রাদারফোর্ড এগুলো একক, ঠিক আছে? আচ্ছা, আর কি জিনিস এখানে আমাদের মাথায় রাখতে হবে? খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখানে লিখতে চলেছি, সেটা হলো তেজস্ক্রিয়তার ব্যবহার। প্রচণ্ড ইম্পর্টেন্ট মাধ্যমিক 2026-এর জন্য। তেজস্ক্রিয়তার ব্যবহার কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আমি বারবার করে বলছি, ঠিক আছে? যেমন কি কি প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবি। সবার প্রথমে ক্যান্সার রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার হয় এটা মনে রাখো। তেজস্ক্রিয় কোবাল্ট, একদম কোবাল্ট 60 আইসোটোপটা ব্যবহার করা হচ্ছে ক্যান্সারের চিকিৎসায়। এইগুলো সব রেডিও আইসোটোপ, রেডিও মানে তেজস্ক্রিয় আইসোটোপ। কোথায় কোনটা ব্যবহার হচ্ছে সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, গলগণ্ড বা গয়টার, গলগণ্ড বা এখানে থাইরয়েডও হতে পারে, এর চিকিৎসায় ব্যবহার হয়। আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ, এটাও কিন্তু রেডিও আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ, এটা ব্যবহার করা হয়।
আচ্ছা, এখানে কোবাল্ট ছাড়া আরেকটা ব্যবহার হয়, সেটা বলে রাখছি, সেটা হলো সোনা, Au-198, সোনার আইসোটোপ। হার্টের ক্রিয়া কৌশল জানার জন্য, হার্ট অ্যাক্টিভিটির জন্য আমার লাগছে সোডিয়ামের আইসোটোপ। হার্ট অ্যাক্টিভিটির জন্য আমাদের লাগছে সোডিয়ামের আইসোটোপ। সোডিয়ামের আই থিঙ্ক 24 বা 25, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, কত ঝামেলা লিখে লাভ নেই। সোডিয়াম আইসোটোপ, Na24। ঠিক আছে। আচ্ছা, পুরনো জিনিসের বয়স, পুরনো জিনিসের বয়স নির্ধারণ, তার জন্য কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ, কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ C14। জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোথায় কোনটা ব্যবহার হচ্ছে, একদম পয়েন্ট ওয়াইজ, যাতে পরীক্ষায় MCQ আসলে আমরা লিখে আসতে পারি কোন ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহার হচ্ছে। ক্লিয়ার হয়েছে? কারোর কোনো ডাউট আছে এই অবধি? না, কার্বন 12 না সুব্রত, কার্বন 12 নর্মাল হয়ে গেল, ওটা রেডিও অ্যাক্টিভ নয়, ওটা তেজস্ক্রিয় নয়। ওকে, তাহলে এই পার্টটা হয়ে গেল। এবার আমরা যেটা জানবো সেটা হলো ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। ভর বিচ্যুতি বা ভর ত্রুটি খুব ইম্পর্টেন্ট। ভর বিচ্যুতি বা ভর ত্রুটি, উপরের সংখ্যাগুলোর অধিকার যদি জেনে থাকিস, মনে থাকে, তবেই লিখবি। ধর তোর আয়োডিন 131 মনে পড়ছে না, তো তুই লিখবি আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ। তুই যদি জানিস তখন তুই লিখবি I131। কনফার্ম না হয়ে ভুলভাল ইনফরমেশন দিয়ে আসবো না, তার থেকে আমি দেবো না। আমার সন্দেহ হচ্ছে কোবাল্টের কত, আমি পরীক্ষার হলে মনে করতে পারছি না, কোবাল্টের তেজস্ক্রিয় আইসোটোপ, ব্যাস, দ্যাটস ইট। নাম্বার তাহলে অন্তত কাটার সম্ভাবনা থাকবে না। দিলে ভালো, অবশ্যই ভালো, তাতে কি আলাদা নাম্বার পাওয়া যাবে? না, এটা একটা ইমপ্রেশন ম্যাটার করে, এটা একটা ইমপ্রেশন পড়ে এর জন্য। না, সোনারও ও আইসোটোপটা তেজস্ক্রিয়, সোনারও আইসোটোপটা তেজস্ক্রিয় Au-198। আচ্ছা, ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। ভর বিচ্যুতি বা ভর ত্রুটি জিনিসটা কি সেটা তোরা জানিস অলরেডি, যে নিউক্লিয়নগুলোর মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর, যে এক্সট্রা ভরটা থাকছে তাকে বলা হচ্ছে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। ঠিক আছে, তো নিউক্লিয়নগুলোর মোট ভর কত? ধর আমার কাছে আছে, এরকমভাবে লেখা হয় ZXA, তাহলে Z হলো আমার প্রোটন সংখ্যা, A হলো আমার ভর সংখ্যা, A হলো আমার ভর সংখ্যা, এবং আমার A মাইনাস Z এটা হলো আমার নিউট্রন সংখ্যা। তো আলটিমেটলি আমার এই জিনিসগুলো জানা থাকলে আমি এখান থেকে ইজিলি লিখে দিতে পারবো নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এবার এই জিনিসটা যখন আমি জানি, আমি এখান থেকে এবার ভর বিচ্যুতি কী করে বার করব? তো আমি ধরে নিই প্রোটনের ভর হলো MP, নিউট্রনের ভর MN। তাহলে দেখ নিউক্লিয়নগুলোর মোট ভর কত হবে? নিউক্লিয়ন মানে কি? নিউট্রন আর প্রোটন। তাহলে প্রোটন আছে জেডটা, তাহলে ZMP প্লাস নিউট্রন আছে A মাইনাস জেডটা, তো A মাইনাস জেড MN, এটা নিউক্লিয়নের মোট ভর। আমি ধরলাম নিউক্লিয়াসের ভরটা ক্যাপিটাল M। অ্যাকচুয়ালি দুজনের সমান হওয়া উচিত ছিল না, যে আলটিমেটলি আমার যে কটা নিউট্রন আছে আর যে কটা প্রোটন আছে, নিউট্রন প্রোটন আমি যদি থাকে এরকম, তো আমার নিউট্রনের ভর আর প্রোটনের ভর মিলেই আমার নিউক্লিয়াসের ভর হওয়া উচিত ছিল।
কিন্তু দেখা যাচ্ছে কি এদের ভরটা নিউক্লিয়াসের ভরের থেকে সামান্য বেশি। কতটা বেশি? সেটাই হলো আমার ভর বিচ্যুতি, সেটাই হলো আমার ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। তো এক্সট্রা ভরটা গেল কোথায়? একটা খুব সুন্দর ছবি দিয়ে আমি বোঝাই স্টুডেন্টদের, যে ধর এরকমভাবে নিউট্রন প্রোটনগুলো খোলামেলায় ঘুরে বেড়াচ্ছে। এটা ধর নিউট্রন প্রোটন, নিউট্রন প্রোটন, প্রোটন প্রোটন, নিউট্রন প্রোটন প্রোটন, আমি এটা আমার মতো করে রেখেছি। এরা এমনি ঘুরে বেড়াচ্ছে। তুই এদেরকে চাইছি আমি একটা খাপ করে একটা জায়গায় ধরবো, তো তুই একটা জায়গায় এরকম ধরে নিলি নিউট্রন প্রোটন, নিউট্রন প্রোটন, প্রোটন প্রোটন, নিউট্রন প্রোটন প্রোটন, তুই খাপ করে একটা জায়গায় ধরে নিলি। যেই তুই ধরে নিলি কিছুটা শক্তি বেরিয়ে গেল। তো গল্পটা এরকম। এই ছবিটা আমি জানি না তোদেরকে বলেছি কি না, এই ছবিটা হলো খুব মজার জিনিস। শক্তি রূপেণ, মানে সবাই ঘুরে বেড়াচ্ছে, সেই সবাইকে ধরে নিলি, একটু শক্তিরূপে বেরিয়ে গেল। কোথা থেকে এলো শক্তিটা? এই শক্তিটাই এসছে ভর বিচ্যুতি থেকে। ওই ভরটাই শক্তিতে পরিণত হয়ে গেছে। তো এটাকে আমরা বলি বন্ধন শক্তি। তো বন্ধন শক্তিটাকে লিখতে পারি ডেল্টা এম সি স্কোয়ার। তো বন্ধন শক্তি ভাবতে অবাক লাগে, একদম ভাবতে তো সত্যি অবাক লাগে। তো সেদিক থেকে যেটা বলছিলাম যে এই যে শক্তির, এটাই কিন্তু বন্ধন শক্তি। মানে এই পরিমাণ শক্তি আমি যদি নিউক্লিয়াসে সরবরাহ করি, নিউক্লিয়াস উইল ডিসম্যান্টেল, নিউক্লিয়াস ভেঙে যাবে। তো এইখানে খুব ইম্পর্টেন্ট হলো ভর বিচ্যুতির সংজ্ঞাটা, ঠিক আছে? ভর বিচ্যুতির সংজ্ঞা, ভর বিচ্যুতির এক্সপ্রেশনটা এবং বন্ধন শক্তির সংজ্ঞা। এই যে নিউক্লিয় বন্ধন শক্তির সংজ্ঞাটা কিরকম বলছে, নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনগুলোর ভর হ্রাসের ফলে ভর ও শক্তির তুল্যতা সূত্র থেকে প্রাপ্ত যে বিশেষ শক্তির দ্বারা নিউক্লিয়নগুলো ঠাসাঠাসিভাবে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে। বা আরেকভাবে বলা যায় যে নিউক্লিয়াসকে ভেঙে ওর নিউক্লিয়নগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন কণা হিসাবে সম্পূর্ণ আলাদা করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে বন্ধন শক্তি বলে। ডিসম্যান্টাল মানে ভেঙে যাওয়া। তো বন্ধন শক্তির সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। যেটা আমি এক্ষুনি বললাম, বন্ধন শক্তির সংজ্ঞা ইম্পর্টেন্ট, ভর বিচ্যুতি, ভর ত্রুটি ইম্পর্টেন্ট। দেখবি যখন এই সাজেশনগুলোতে দেবো সেখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো দেখবি চলে আসছে। তো এটা কিন্তু যেন সকলের মাথায় থাকে, সকলে বুঝতে পেরেছিস, লিখতে পারবি সবাই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? ওকে, এবার তাহলে আসছে নিউক্লিয় বন্ধন শক্তি। তো হয়ে গেল, ছেড়ে দে। এবার আসছে আমার নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন, তো নিউক্লিয় বিভাজনে তোরা বিক্রিয়াটা মেনলি মনে রাখবি সবাই। আমাদের ক্লাসে আশা করি তোদের মনে আছে এই ক্লাসে ধামাকা হয়েছিল। এই ক্লাসে ধামাকার কথা সবার মনে আছে? যেদিন এই জিনিসটা পড়িয়েছিলাম, আই থিঙ্ক দুর্গাপুজোর আগের লাস্ট ক্লাসটা ছিল। তো যাই হোক, তো এটা মনে রাখবি, বেরিয়াম, ক্রিপ্টন, 3টে নিউট্রন আর প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। ঠিক আছে, বেরিয়াম, ক্রিপ্টন 36, এটা 141, 141 আর 3 144, এটা 92। ঠিক আছে, তো এইটা হলো আমার নিউক্লিয় বিভাজনের মেন বিক্রিয়া, এটা যেন মনে রাখা হয়। এই বিক্রিয়ার আবিষ্কর্তা হলো অটো হান আর স্ট্রাসম্যান। অটো হান এবং স্ট্রাসম্যান। তো এটা একটা, তোরা জানিস এটা একটা শৃঙ্খল বিক্রিয়া, বিপুল পরিমাণ শক্তি এতে বেরোয়।
এটা শৃঙ্খল বিক্রিয়া, কারণ এই যে আমরা জানি এই ইউরেনিয়ামকে নিউট্রন মারলো, তারপরে এই যে বেরিয়াম বেরোলো, ক্রিপ্টন বেরোলো, এবং যে আরও 3টে নিউট্রন বেরোলো, এরা এরপরে আরও 3টে ইউরেনিয়ামকে মারবে, আর এরপরে শক্তি বেরোলো, এরা গিয়ে আরও 3টে ইউরেনিয়ামকে মারবে, সেখান থেকে আবার এরকম আরও 3টে নিউট্রন বেরোবে, আরও 3টে নিউট্রন বেরোবে, যারা গিয়ে আরও একটা ইউরেনিয়ামকে মারবে প্রত্যেকে। মানে এই স্টেপে আমার একটা ভাঙলো, এর পরের স্টেপে আমার 3টে ভাঙলো, এর পরের স্টেপে আমার 9টা ভাঙবে, পরের স্টেপে 27টা ভাঙবে। তো গুণোত্তর প্রগতিতে এরা বাড়তে থাকছে। অনেক স্যাড ফিলও হয়েছিল, হ্যাঁ স্যাড ফিলও হয়েছিল, এক্স্যাক্টলি, ফিল বানানটা ঠিক কর রাধিকা। যাই হোক, তো এইটাকেই শৃঙ্খল বিক্রিয়া বলে, যে একবার বিক্রিয়াটা শুরু হলে পরপর পরপর বিক্রিয়াটা চলতে থাকছে, এবং কি হচ্ছে প্রত্যেক স্টেপে 200 মেগা ইলেকট্রন ভোল্ট বেরোচ্ছে, এবং প্রথম স্টেপে 200 বেরোচ্ছে, তারপরে 600 বেরোচ্ছে, তারপর 1800 বেরোচ্ছে, কারণ 1, 3, 9 এরকম করে ভাঙতে থাকছে। তো খুব কম সময় বিপুল পরিমাণ শক্তি সৃষ্টি হচ্ছে। তারই আমরা বলেছিলাম যে দুটো দিক আছে, একটা হলো আমাদের ধ্বংসাত্মক দিক, একটা হলো ধ্বংসাত্মক দিক, যেটার ব্যাপারে তোদেরকে বলেছিলাম নিউক্লিয়ার বম, আর একটা হলো গঠনমূলক দিক, সেটা হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেখানে এই বিপুল পরিমাণ শক্তি দিয়েই জল গরম করে স্টিম তৈরি করে, স্টিম দিয়ে টারবাইন ঘোরানো হচ্ছে, তাতে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা বিদ্যুৎ শক্তি উৎপাদন করছে। ঠিক আছে, বাকি তোরা জানিস। এখানে আর তাহলে কিছু কিন্তু আলাদা করে বলার নেই। শৃঙ্খল বিক্রিয়া সকলের ক্লিয়ার? কেন শৃঙ্খল বিক্রিয়া বলে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শৃঙ্খল বিক্রিয়া কারণ তা বললে, যখনই তোকে শৃঙ্খল বিক্রিয়ার প্রশ্ন বলবি আগে লিখে নিবি, যেটা বললাম সেটা লিখে নিবি, যে একটি নিউট্রন ইউরেনিয়ামকে আঘাত করলে যে 3টে নিউট্রন বেরোয়, তারা এরপরে আরও 3টে ইউরেনিয়ামকে আঘাত করে, এবং এরকমভাবে গুণোত্তর প্রগতিতে বিক্রিয়ার সংখ্যা বাড়তে থাকে, এবং তাতে অল্প সময় বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয়। তো একবার বিক্রিয়াটা শুরু হলে অনবরত চলতে থাকে, তাই জন্য এটাকে শৃঙ্খল বিক্রিয়া বলে। ছবিটা ছবিটা কিন্তু দিয়ে দিতে হবে শৃঙ্খল বিক্রিয়া বললে। নিউক্লিয়ার বমটা কিন্তু আমাদের অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, মানে আমি কন্ট্রোল করতে পারছি না এই বিপুল পরিমাণ শক্তি, হঠাৎ করে এত বেরিয়ে যাচ্ছে, আগুন ফাগুন লেগে সব ছাইখাই হয়ে যাচ্ছে। আর এটাই হলো নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, যেখানে আমি কন্ট্রোল করতে পারছি, যেখানে কি হচ্ছে বলতো, একটা স্টেপের পর 3টে বেরোচ্ছে না, একটার পর আরেকটাই বেরোচ্ছে। কেন? দুটো নিউট্রনকে সাইড করিয়ে দেওয়া হচ্ছে। মনে কর, এটাও তোদেরকে আমি শিখিয়েছিলাম যে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত বিক্রিয়াতে কি হয়, যে তোমার ইউরেনিয়াম তো এই নিউট্রন মারলো, 3টে নিউট্রন বেরোলো, তোমার 3টেই মারা হবে না, দুজনকে সাইড করে দিলাম, এ গিয়ে এর পরেরটাকে মারবে, তাহলে কি হচ্ছে? শৃঙ্খল বিক্রিয়াই হচ্ছে। হ্যাঁ, আমি যে ছবিটা দিয়েছি সেটা দিলেই হবে। শৃঙ্খল বিক্রিয়াই হচ্ছে, মানে একটার পর আরেকটাই হচ্ছে, কিন্তু এরকম বিপুল পরিমাণে হঠাৎ করে অনেক শক্তি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। তো ইট ইজ অল ইন কন্ট্রোল, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। তার জন্যই নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি হয়। এদেরকে সরানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলে মডারেটর। নিউক্লিয় চুল্লিতে থাকে। মডারেটর হিসাবে মনে রাখতে পারিস তোরা, ভারী জল ব্যবহার করা হয়। মডারেটর হিসাবে ভারী জল ব্যবহার করা হয়, এটা তোরা মাথায় রাখতে পারিস। যা এরা কি করে, এরা দুটো নিউট্রনকে সরিয়ে নেয়, একটা নিউট্রনকে যেতে দেয়, যে পরপর বিক্রিয়া করে, আবার ওইখানে আবার 3টে বেরোয়, আবার দুটোকে সরিয়ে দেয়, তো এইভাবে চলতে থাকে। হ্যাঁ, গ্রাফাইটও হতে পারে। ঠিক আছে, হ্যাঁ D2O। তো এই আমার নিউক্লিয় বিভাজন। এবার আসছে আমার নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনের বিক্রিয়াটা মাথায় রেখে দিবি। 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম তৈরি হচ্ছে, আর দুটো পজিট্রন আর শক্তি। শক্তি হচ্ছে অলমোস্ট 26.7,
মেগা ইলেকট্রন ভোল্ট। তো নিউক্লিয় সংযোজন আরও ভয়ঙ্কর। এখানে মেন কোয়েশ্চেন্সগুলো কি, যা তোর বলেছিলাম, এটাকে তাপ নিউক্লিয় বিক্রিয়া কেন বলে, খুব বিখ্যাত প্রশ্ন মাধ্যমিকের জন্য, দেখবি আজকে সাজেশনও বারবার আসবে, তখন আর বলবো না। এটাকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন? কারণ আমি যখন হাইড্রোজেনগুলোকে জুড়ছি, হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলোকে আমি যখন জুড়ছি, তো নিউক্লিয়াসগুলো সবই ধনাত্মক তড়িৎগ্রস্ত। তো দুটো ধনাত্মক আধানকে জোড়া কিন্তু খুব মুশকিল, কারণ ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে। তো তাদের বিকর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে তাদেরকে জুড়তে হবে, তাদের বিকর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে তাদেরকে আমাকে জুড়তে হচ্ছে। সেই কারণে আমাকে বাইরে থেকে প্রচণ্ড তাপ দিতে হচ্ছে, কারণ ওই তাপটাই ওদের গতিশক্তিতে পরিণত হবে, যার জন্য ওরা জুড়তে পারবে। তো উত্তর লেখা আছে এটার, আমি দেখিয়ে দেবো, বাট মেন এসেন্সটা আশা করি আমি বোঝাতে পেরেছি। তাই জন্য বলে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটাও। তো তাও আমি এখানে লিখে দিচ্ছি, ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াসগুলিকে খুব কাছাকাছি আনার জন্য, বা আমি এটা বলা উচিত তাদের বিকর্ষণ বলের বিরুদ্ধে, তাদের বিকর্ষণ বলের বিরুদ্ধে খুব কাছাকাছি আনার জন্য বিপুল তাপশক্তির প্রয়োজন। এবারে একবার শুরু হয়ে গেলে যে তাপটা হবে সেটা নিজেকে কন্টিনিউ করে, মানে নিজেকে কন্টিনিউ করিয়ে নিয়ে যেতে পারবে। প্রয়োজন যা নিউক্লিয় বিভাজন দিয়েই তৈরি করা সম্ভব, যা নিউক্লিয় বিভাজন দিয়েই তৈরি করা সম্ভব। তাই জন্য এটাকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয়, কারণ প্রচণ্ড তাপ লাগছে। ঠিক আছে, আর মনে রাখতে হবে নিউক্লিয় বিভাজন কিন্তু নিউক্লিয় সংযোজনের থেকে অনেক কম ক্ষতি, মানে নিউক্লিয় সংযোজন আরও বেশি ডেঞ্জারাস। কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি আমি 26.7, কিন্তু 4 একক ভর থেকে 26.7, মানে 1 একক ভর থেকে প্রায় তুই বলতে পারিস 6.4 মেগা ইলেকট্রন ভোল্ট, প্রায় 1 একক ভর থেকে এখানে 6.4 মেগা ইলেকট্রন ভোল্ট তৈরি হচ্ছে। আর এখানে কত দেখ, 235 আর 1 236 একক থেকে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে বুঝতেই পারছিস 1 একক থেকে অলমোস্ট 0.8 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে তোকে মোট শক্তি না, তোকে দেখতে হবে প্রতি একক ভর থেকে কতটা শক্তি তৈরি হচ্ছে। এখানে প্রতি একক ভর থেকে 6.4 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি তৈরি হচ্ছে, কিন্তু এখানে প্রতি একক ভর থেকে 0.8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি হয়েছিল। অবভিয়াসলি নিউক্লিয় সংযোজনে অনেক বেশি পরিমাণ শক্তি তৈরি হয়, তো ওটা অনেক বেশি ভয়ঙ্কর। এবং এই নিউক্লিয় সংযোজনই কিন্তু সূর্য বা অন্যান্য নক্ষত্রতে শক্তির মেন উৎস, তোরা এটা জানিস। সূর্য এবং অন্যান্য নক্ষত্রে শক্তির উৎস কিন্তু এই নিউক্লিয় সংযোজন। আর বলে রাখি এই বিক্রিয়াটার আবিষ্কর্তা বেথে আর ভাইটসেকার বা সামথিং কিছু একটা নাম ওনার। বেথে ও ভাইটসেকার, বানানটা তো ভুলে গেছি। এরা দুজন মিলে এই বিক্রিয়াটা আবিষ্কার করেছিল। ঠিক আছে, এই নিউক্লিয় সংযোজন। তো এই মোটামুটি আমাদের থিওরিটিক্যাল রিভিশন ছিল, আর আমার থিওরিতে আলাদা করে কিছু বলার নেই। এবার আমরা সাজেশনে চলে যাব। কারোর কোনো জিজ্ঞাসা বা ডাউট নেই তো? সকলে বুঝতে পেরেছিস? আমি যে যে জায়গাগুলো বলেছি অবশ্যই আমি সব জায়গায় ধরে ধরে বলিনি। আমার যেটা মেন দরকার লাগবে পরীক্ষার জন্য আমি ততটাই বলেছি, যেটা মাধ্যমিকের জন্য আমার ইম্পর্টেন্ট। আমি বারবার করে বলছি, বেশি জিনিস বলে বেশিক্ষণ ধরে বলে
লেন্থ বড় করে ভিডিওর কোনো লাভ নেই এই মুহূর্তে। ক্লাসটার উদ্দেশ্য তোদের ভালো হওয়া, তোদের ভালো 1 ঘন্টায় হয়ে গেলে 1 ঘন্টাতেই ছাড়তে হবে আমাকে। হ্যাঁ ব্যবহারগুলো কিন্তু মাথায় রাখবি। এই যে একদম আমি যে ছক করে দিয়েছি এই ছকের মতো মাথায় রাখবি, তাই জন্য এগুলো আমি লেখা আনিনি, এরকম ছক করে দিলাম যাতে তোদের দেখেও মাথায় থাকে। অনেক সময় একটা জিনিস দেখলেও মাথায় থাকে, যাতে এমসিকিউতে আসলে তোরা অ্যান্সার মেরে দিতে পারিস। ঠিক আছে, তো চল এবার আমরা সাজেশানে চলে যাব। দেখি এইখানে বলছে বিক্রিয়াটিতে নিঃসৃত আলফা ও বিটা কণার সংখ্যা কত হবে। তো দেখ আমাকে আগে বুঝতে হবে কি হয়েছে, এটা কিন্তু ভালো প্রশ্ন। দেখ 86 থেকে 84, তার মানে আমার ভর সংখ্যা 2 কমেছে, সরি পারমাণবিক সংখ্যা 2 কমেছে, ভর সংখ্যা কমেছে অনেক, 12 কমে গেছে। এবার তোকে ভাবতে হবে বিটা কিন্তু ভর সংখ্যা কমায় না, খেলাটা এটাই, বিটা ভর সংখ্যা কমায় না, 12টা কমেছে মানে খেলাটা আলফাই খেলেছে। তাহলে আমরা জানি একটা আলফা বেরোলে ভর সংখ্যা কত কমে, 4। তাহলে আমার যদি 12টা কমে যায়, আমার নিশ্চয়ই 3টে আলফা বেরিয়েছে। তাহলে দেখ 3টে আলফা কোথায়, তার মানে বি বা ডি এর মধ্যে হবে। এবার দেখতে হবে বি না ডি কোনটা হবে। আচ্ছা 3টে আলফা বেরোলে আমার পারমাণবিক সংখ্যা কত কমতো, -6 হয়ে যেত না। আর আমার এখানে কিন্তু আমি দেখছি -2 হয়েছে, তাহলে -6 থেকে -2 যাওয়ার জন্য আমাকে +4 করতে হবে। প্রত্যেকবার বিটা বেরোলে 1 করে বাড়ে, তার মানে 4টে বিটা বেরিয়েছে, তাই জন্য অপশন কিন্তু বি হবে। সবাই কি বুঝতে পারলি? হ্যাঁ অনেকেই দেখছি বি অপশন দিয়ে দিয়েছে, বাট এটা কি বুঝতে পারলি এগুলো কিন্তু নতুন ধরনের প্রশ্ন একটু, যে এখান থেকে এখানে দিয়ে দিয়েছে, তোকে বলছে যে কটা আলফা কটা বিটা বেরিয়েছে। সবসময় মনে রাখবি আলফার সংখ্যা কাউন্ট করবি কি করে, ভর সংখ্যার চেঞ্জটা দিয়ে আলফার সংখ্যা কাউন্ট করবি, কারণ বিটার জন্য কোনো ভর সংখ্যার চেঞ্জ হয় না। ওকে, আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম আগেই বলা হয়ে গেছে, সব থেকে বেশি গামা, তারপরে বিটা, তারপরে আলফা, তো অপশন বি। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর বিটা কণা বেরোনোর ফলে তোরা জানিস পারমাণবিক সংখ্যা বাড়ে। সোজা কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি আলফা বিটা গামা রশ্মির আয়নন ক্ষমতার সঠিক ক্রম, তোরা জানিস সব থেকে বেশি আলফা, তারপরে বিটা, তারপরে গামা, অপশন এ। এক্স্যাক্টলি, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুসারে, ও আচ্ছা একই, এটা অথবাতেই ছিল, কি ছাড় বাদ দে। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি আসলে কি, তোরা জানিস ইলেকট্রনের স্রোত। তেজস্ক্রিয় মৌল সর্বশেষে যে মৌলে পরিণত হয় এটা কি হবে, এটা আজকের ক্লাসে বলা হয়নি। তেজস্ক্রিয় মৌল আলটিমেটলি ভাঙতে ভাঙতে সবার শেষে কোথায় পরিণত হয়, একদম লেড, সবাই শেষে লেডে পরিণত হয়। লেডের হলো এইটায় পরিণত হয়, লেডের 82-206 এটায় পরিণত হয়। আলফা কণার আধান আমরা জানি +2 একক, তার মানে এইটা মানে একটা ইলেকট্রনের আধান হলো 1.6 × 10⁻⁻19, মানে একটা প্রোটনের, তো দুটো প্রোটনের 3.2। আলফা কণায় উপস্থিত বল, আলফা কণায় উপস্থিত কোনটা হবে এ বি সি ডি এর মধ্যে, অপশন সি। এক্স্যাক্টলি, দুটো প্রোটন দুটো নিউট্রন, আমি বলেছি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, এটা হলো আমার আলফা। আলফা বিটা গামা রশ্মির চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রম। আচ্ছা চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রম, এই জিনিসটা মানে কি বোঝাতে চাইছে, সব থেকে বেশি বিক্ষেপ কে হবে, মনে করে দেখ, চৌম্বক ক্ষেত্র হোক বা আমি প্রশ্নটা একটু চেঞ্জ করে দিচ্ছি, যদি তড়িৎ ক্ষেত্রও হয়ে থাকে, আমাদের ভাবার ধরনটা আমরা সেম রাখবো। মনে রাখতে হবে একদম স্ট্রেট যায় গামা, গামা একদম স্ট্রেট যায়, ব্যাকে না। আলফা এখানে গেল, বিটা অনেকটা বেশি ব্যাকে। স্যার কেন বিটা বেশি ব্যাকে, বিটার ভর কম না, তাই জন্য বেশি বেঁকে যায়, তাই জন্য বিক্ষেপ সব থেকে বেশি বিটা হয়, তারপরে আলফা, তারপর গামা, তার মানে অপশন বি। তো সেটা তড়িৎ ক্ষেত্র হোক বা চুম্বক ক্ষেত্র, অপশন বি হবে। সব থেকে বেশি বিক্ষেপ হয় বিটার, তারপরে আলফার, তারপরে গামা। ক্লিয়ার এটা সবার কাছে? এইগুলো একটু অন্য ধরনের প্রশ্ন যেটা এবছর পাওয়া যাচ্ছে। একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর কত হবে, m, কারণ বিটা কণাটা আলটিমেটলি ইলেকট্রন। আচ্ছা রাধিকা আরেকবার বলতে বললো, দেখ আমরা এটা আজকের ক্লাসে আলোচনা করা হয়নি, বাট এটা আমরা জানি যে কোনো তেজস্ক্রিয় নমুনা থেকে আলটিমেটলি অদৃশ্য রশ্মি বেরোয়, এই অদৃশ্য রশ্মিগুলোই আলফা বিটা গামা।
তো যদি সেটাকে আমি তড়িৎ ক্ষেত্রে রাখি এরকম, চুম্বক ক্ষেত্রের থেকে তোদের তড়িৎ ক্ষেত্র দিয়ে বোঝানো বেশি সহজ, কারণ চুম্বক ক্ষেত্র তোরা এখনো ভালোভাবে পড়িসনি, ক্লাস 12 ওটা ভালোভাবে পড়ানো হয়। তো এখানে যদি আলটিমেটলি মাইনাস থাকে, এখানে যদি প্লাস থাকে, অবভিয়াসলি আলফা যেহেতু পজিটিভ মাইনাসের দিকে যাবে, আর বিটা যেহেতু নেগেটিভ প্লাসের দিকে যাবে। কিন্তু বেশি বেগবে বিটা, কেন? কারণ বিটার ভর কম, বিটার ভর কম বলে অনেকটা বেশি নড়ে যাবে, আর আলফার ভর বেশি বলে অতটা বেশি নড়াতে পারবে না। তার মানে সব থেকে বেশি নিজের জায়গা থেকে কে সরলো? বিটা। তারপরে কে? আলফা। গামা তো সরেই না, গামা তো নিস্তড়িত, গামা তো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তো স্ট্রেট বেরিয়ে যায়, তো নড়েই না হলো গামা, তাই জন্য গামার বিক্ষেপণ সব থেকে কম। বুঝতে পেরেছিস? আচ্ছা, রেডিয়াম তেজস্ক্রিয় পরিবর্তনে রেডনে পরিণত হয়। নির্গত কণা কি? দেখ 88 থেকে 86, বুঝতেই পারছি, তার মানে আলফা, কারণ 226 থেকে 222 একটা আলফা বেরিয়েছে, তো আলফা। বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা জানি গামা রশ্মি। তেজস্ক্রিয় মৌলগুলোতে নিউট্রন সংখ্যা n ও প্রোটন সংখ্যা p হলে n/p 1.5-এর বেশি, এটা না মাথায় থাকে। আমরা ভারী মৌল বলতে কি বোঝাই? আজকে তেজস্ক্রিয়তার সংজ্ঞাতে শুরুতেই ভারী মৌল বলেছিলাম। ভারী মৌলর দুটো অ্যাসপেক্ট আছে, একটা হলো তোমার ভর সংখ্যা 210-এর বেশি, আর একটা হলো তোমার নিউট্রন বাই প্রোটন অনুপাত 1.5-এর বেশি। এই দুটো অ্যাসপেক্ট আছে, এই দুটো অ্যাসপেক্টের মধ্যে একটাও হলে সেটা তেজস্ক্রিয় হয়ে যায়। কোন কণা নির্গমনের ফলে ভর সংখ্যা সংরক্ষিত থাকে, সেম থাকে? বিটা। বিটা বেরোলে কিছু চেঞ্জ হয় না। তেজস্ক্রিয়তা একটি কি ঘটনা? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, মাথায় থাকে জানো। প্রদত্ত কোন মৌলটি তেজস্ক্রিয় নয়? এখানে এই দেখ 6C12, কারণ এটা কিন্তু কার্বনের রেডিও আইসোটোপ। একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে কোন প্রকার কণা নিঃসরণের ফলে ওই মৌলের সমস্থানিক সৃষ্টি হবে? সমস্থানিক মানে কি? যারা যারা জানিস না তাদের জন্য, সমস্থানিক মানে আইসোটোপ, একই স্থানে জায়গা পায় পিরিয়ডিক টেবিলে, পর্যায় সারণীতে, সেই কারণে সমস্থানিক বলা হয়, কারণ পারমাণবিক সংখ্যাটা সেম। তো একটি তেজস্ক্রিয় মৌল থেকে কোন প্রকার কণা নিঃসরণের ফলে? একটা আলফা একটা বিটা বেরোলে কিনা দেখ, আমি এটা করে দেখি, করে দেখলে হয়ে যাবে। ধর একটা আলফা বের করলাম, তাহলেই আমার Z-2 হয়ে গেল, এটা Y হয়ে গেল, এটা A-4 হয়ে গেল। ওকে, ভালো কথা। আর একটা আলফা বার করলাম, Z হয়ে গেল, Z না, Y থেকে আমি এখানে একটা অন্য নাম দিয়ে দিই, W হয়ে গেল, এটা Z-4, এটা A-8 হয়ে গেল। এবার আমি কি করব? আমি কাজ করি, 4টে বিটা ঢুকিয়ে দিই। প্রত্যেকটা বিটা ঢুকলে এক এক করে বাড়ে, 4টে বিটা ঢুকলে কত হয়ে যাবে? 4 বেড়ে যাবে। আবার দেখ X চলে আসবে, তো এই হয়ে গেল। তার মানে 2টো আলফা 4টে বিটা, এটা তাহলে তোরা মনে রাখতে পারিস। এখন তোরা মনে রাখতে পারিস 2টো আলফা 4টে বিটাতে হতে পারে, বা একটা আলফা 2টো বিটাতে হতে পারে, এটাতেও হতে পারে। একটা আলফা করলে 2 কমে গেল, 2টো বিটা ঢোকা 2 করে, মানে 1 করে বেড়ে গেল। বা 3টে আলফা 6টা বিটাতে, তার মানে রিলেশনটা এটা মাথায় রাখতে হবে, আলফার সংখ্যা যা হবে বিটার সংখ্যা তার দ্বিগুণ হবে, তবে সমস্থানিক সৃষ্টি হবে। বিটার সংখ্যা যদি আলফার সংখ্যার দ্বিগুণে বেরোয় তাহলে সমস্থানিক সৃষ্টি হবে। ক্লিয়ার? বল, এই আইডিয়াটা ক্লিয়ার হলো? ওকে, 14 নম্বরটা একবার দেখাতে কে বললো? এই যে নিউট্রন বাই প্রোটনের অনুপাত জানতে চেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, প্রদত্ত কণাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরিত হয় না? প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরিত হয় না প্রোটন। গামা রশ্মির বিকিরণের ফলে মৌলের পারমাণবিক সংখ্যা একই থাকে, গামা রশ্মির বিকিরণের ফলে কিছু চেঞ্জ হয় না। তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তোরা সবাই জানিস, নিউক্লিয়াস। আলফা বিটার গামা রশ্মির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সব থেকে বেশি? এসব তোরা জানিস, এসব নিয়ে আলোচনা করছি না। আলফা রশ্মি কোন আধানযুক্ত কণার স্রোত? জানিস তোরা। কোন তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে? কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যাটার কোনো চেঞ্জ হয় না? তার মানে গামা হবে অ্যান্সার। গামা বেরোলে পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ হয় না। কোন জীবাশ্ম বা উদ্ভিদ এবং পৃথিবীর বয়স নির্ণয় কোন আইসোটোপ ব্যবহার করেছে? ব্যবহার থেকে চলে এলো,
6C14 বলতে হবে, কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ। আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার অনুপাত লেখো। অনুপাত কিন্তু এটা সব থেকে বেশি ভেদ করে গামা, তারপরে বিটা, তারপরে আলফা। তো আলফা ইস টু বিটা ইস টু গামা। আলফা হলো সব থেকে কম, 1 এর 100 গুণ, এর 10,000 গুণ। তো গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি। আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম লেখো, তোরা জানিস এটা গামা। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। ইউরেনিয়াম। ইউরেনিয়াম বলে লিখবি, শুধু এটা লিখে দিবি না, ইউরেনিয়াম পুরো কথায় লিখে তারপর 92U235 লিখবি। তেজস্ক্রিয় ধাতব খনির মধ্যে কোন গ্যাস পাওয়া যায়? বল এটা। তেজস্ক্রিয় ধাতব খনির মধ্যে কোন গ্যাস পাওয়া যায়? এক্স্যাক্টলি হিলিয়াম। কেন? কারণ আলফা, হিলিয়াম তো আলফাই। তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার কিরূপ পরিবর্তন হবে? নিউট্রন সংখ্যা কিন্তু একটা কমে, একটু ঘুরিয়ে প্রশ্ন করেছে। আমরা মেন্ডেলি কি নিয়ে আলোচনা করি, যে বিটা বেরোলে পারমাণবিক সংখ্যা এক একক বেড়ে যায়, ভর সংখ্যা সেম থাকে। ওরা খেলাটা এবার অন্য খেলেছে, বলছে নিউট্রন সংখ্যার কি পরিবর্তন হবে। আমরা জানি বিটা তখনই বেরোয়, তোদেরকে আমি দেখিয়েছি একটু আগে, যে নিউট্রন যখন একটা প্রোটনে পরিণত হয়, নিউট্রন যখন প্রোটনে পরিণত হয়, তার মানে বিটা বেরোচ্ছে মানে নিউট্রন ভাঙছে। তো এক এক মানে একটি কমে যাবে। তো এইগুলো একটুখানি বুদ্ধির প্রশ্ন যেটা এবছর থাকছে। ভরের ক্রম অনুসারে আলফা বিটা গামা রশ্মিগুলোকে সাজাও। দেখ সব থেকে এটা তো ভরই নেই, ছেড়েই দে। তারপরে বিটা এবং সব থেকে বেশি ভারী হলো আলফা। বিটা কণার আধানের প্রকৃতি কি? তোরা সবাই জানিস, ঋণাত্মক ইলেকট্রনের আধান। কোন তেজস্ক্রিয় রশ্মির বেগ আলোর গতিবেগের সমান? কোন তেজস্ক্রিয় রশ্মির বেগ আলোর গতিবেগের সমান? তোরা জানিস গামা। আলফা বিটা আর গামার মধ্যে কোনটির নির্গমনের ফলে মৌলান্তর ঘটে না? মৌলের পরিবর্তন, মৌলান্তর মানে মৌলের পরিবর্তন, সেটা হলো গামা। কোন তেজস্ক্রিয় রশ্মির মানে মৌলান্তর ঘটে? ঘটে হলো আলফা আর বিটা বেরোলে মৌলান্তর ঘটে, মানে অন্য মৌল তৈরি হয়, কারণ পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। লিউকোমিয়া চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? বল। লিউকোমিয়া এক ধরনের কি? লিউকোমিয়া হলো ব্লাড ক্যান্সার। তো ক্যান্সারের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হবে? বল। লিউকোমিয়া ব্লাড ক্যান্সার, তো ক্যান্সারের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হবে? কোবাল্ট। আজকেই বললাম কোবাল্ট 60 আইসোটোপ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপের নাম লেখো। এটা কি হবে? সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপ। এগুলো কিন্তু সাজেশান, আমি প্রশ্ন পরপর বেরিয়ে যাচ্ছে মানে ও তো নর্মাল জিনিস, ও কিছু হবে, ওরকম নয়। এক্স্যাক্টলি ট্রিটিয়াম। ঋষভ সাবাস, ট্রিটিয়াম। এই হাইড্রোজেনের এটা মনে রাখতে হবে সবাইকে। দা ফসফরাস কি করে হয়? 6C14 তো ফসফরাসের থেকে হালকা, ওরাই তো রেডিও আইসোটোপ। ট্রিটিয়াম হবে সবচেয়ে হালকা আচ্ছা এটা তো হয়ে গেল তেজস্ক্রিয় বিকিরণে কী কী রশ্মি নির্গত হয়, এটা তোরা জানিস, আলফা বিটা গামা। নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক বা প্রজেক্টাইল কে? এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউক্লিয় বিভাজনের জন্য কিন্তু আদর্শ প্রক্ষেপক বা প্রজেক্টাইল হলো ধীর গতির নিউট্রন কণা, দ্রুত গতির নয়। কারণ ইউরেনিয়ামটাকে এসে নিউট্রনটাকে মারতে হবে, ভেদ করে বেরিয়ে গেলে হবে না। নিউট্রনটা মারবে, ওকে অ্যাবজর্ব করবে, তারপরও ভাঙবে। তো ধীর গতির নিউট্রন কণা, এটা না মাথায় থাকে, দ্রুত গতির নয়, ধীর গতির নিউট্রন কণা। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোনটি মডারেটর বা নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করে? একটু আগেই বললাম, ভারী জল। ধীর গতিসম্পন্ন নিউট্রন দ্বারা এতকে আঘাত করলে কয়টি নিউট্রন উৎপন্ন হয়? আমরা জানি 3টে। প্রদত্ত কোনটি তাপ নিউক্লিয় বিক্রিয়া? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয়াস ভেঙে ওর নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে আমরা বলি বন্ধন শক্তি। এগুলো সব পারার কথা। 40 কি হয়েছে 40-এ? মডারেটর মানে যে বিক্রিয়ার বেগটাকে কমিয়ে দেয়, মডারেট করে দেয়। ওই যে আমি বলেছিলাম যে আজকে আমি বললাম একটু আগেই
মডারেটর হিসাবে ভারী জল, গ্রাফাইট। আচ্ছা তোরা গ্রাফাইট কেন বলছি না, দেখ মেনলি ইয়েকেই মানে ভারী জলকেই মানে মেন প্রাধান্য দেওয়া হয়। গ্রাফাইটও বিক্রিয়ার বেগ কমাতে পারে কিন্তু অন্যভাবে। মডারেটর হিসাবে মেনলি ভারী জলের কথাই বলা হয়, ঠিক আছে? তাই জন্য ভারী জলই দিবি। আচ্ছা নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি এইটা 92U235। কোনো পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়াসগুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে যে ন্যূনতম শক্তি প্রয়োজন হয় তাকে বন্ধন শক্তি বলে। কত ঘুরিয়ে পেঁচিয়ে বন্ধন শক্তির প্রশ্ন করছে ভাব। অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটে কোন ক্ষেত্রে? নিউক্লিয় চুল্লি না নিউক্লিয় পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার স্টেশন, হাইড্রোজেন বোম। সুস্থিত বা মাঝারি ভরের নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি বেশি। দেখ সুস্থিত বা মাঝারি ভর এই কথাটার অর্থ কি, যে নিউক্লিয়াসটা বেশি স্টেবল হবে, যে নিউক্লিয়াসটা বেশি স্টেবল হবে তার প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি, তার নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি মানে প্রত্যেকটা নিউক্লিয়নকে ধরে রাখার জন্য যে বন্ধন শক্তি সেটা অবভিয়াসলি বেশি হবে, তাই জন্যই সে সুস্থিত। বন্ধন শক্তি ওদেরকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখছে, বন্ধন শক্তি দুর্বল হলে নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারতো না। কাল তো কেমিস্ট্রি ক্লাস হয়েছিল মনে হয়। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস তোরা জানিস? নিউক্লিয় সংযোজন। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। একদম ডাইরেক্টলি তোরা বলে দিতে পারবি নিউক্লিয়ার চুল্লি, যেখানে আমরা পারমাণবিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে পারি। ক্লিয়ার সবার? নিউক্লিয় চুল্লি যেখানে পারমাণবিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে পারি, পুরোটা লিখে দিতে হবে। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? তোরা জানিস নিউক্লিয় বিভাজন। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া বলেছে তো নিউক্লিয় বিভাজন বলবি। নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে? সেটা ব্যাখ্যা করে শক্তি সংরক্ষণ সূত্র, E=mc²। এই ধরনের প্রশ্ন দেখলে ঘাবড়াবি না। শক্তির সংরক্ষণ সূত্র, এই জন্যই প্রশ্নগুলো সামনে নিয়ে আসা, যাতে সব ধরনের প্রশ্নের সাথে পরিচিতি হয়ে যায়। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহারের উল্লেখ করো। তোরা জানিস পরমাণু বোমার কথা, যে যদি শৃঙ্খল বিক্রিয়া অনিয়ন্ত্রিত হয় তাহলে মানবজাতির ধ্বংস হয়ে যাবে। নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? তার উৎসটা তোরা বলতে পারবি। নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? তার উৎস হলো নিউক্লিয়াসের মধ্যের থাকা প্রোটন ও নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যের প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন। নিউক্লিয় বিভাজন দিবি পুরোটা। বা প্রোটন নিউট্রনের জায়গায় নিউক্লিয়ন বলা যায়, মানে প্রোটন নিউট্রনগুলোই, হ্যাঁ ভর ত্রুটি অবশ্যই এদেরই তো ভর ত্রুটিটা হচ্ছে, ঠিক আছে? ভর ত্রুটিও বলতে পারিস, তো ভর ত্রুটি তো হচ্ছে তো এদেরই। হাইড্রোজেন বোমা কোন নীতিতে প্রস্তুত করা হয়? তোরা জানিস নিউক্লিয় সংযোজন। হাইড্রোজেন বোমা নিউক্লিয় রিঅ্যাক্টর গৌণ নিউট্রনকে মন্দীভূত বা শোষণ করার জন্য মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? ভারী জল, D2O। আগে ভারী জল লিখবি তারপর D2O। শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো। এটা তো কোনো কথাই হলো না, E=mc²। নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কি? এই যে নিউক্লিয় বন্ধন শক্তির উৎস, এখানে কিন্তু ভর ত্রুটির কথা বলতে হবে, যে নিউক্লিয়নগুলি, আর উল্লেখ করে দিবি কথাটা পুরোপুরি উল্লেখ করে দিবি যে নিউক্লিয়নগুলির মোট ভরের থেকে নিউক্লিয়াসের মোট ভর কমে যাচ্ছে, তো এই অতিরিক্ত ভরটা ভর ত্রুটি, যেটা শক্তিতে পরিণত হচ্ছে। একই পরিমাণ পদার্থ নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করলে কোনটিতে বেশি শক্তি উৎপন্ন হয়? তোরা জানিস নিউক্লিয় সংযোজনে, আমি একটু আগেই বুঝিয়েছি নিউক্লিয় সংযোজনে কি হচ্ছিল? নিউক্লিয়
সংযোজনে প্রতি ভর পিছু 6.8 মেগা ইলেকট্রন ভোল্ট মতো শক্তি তৈরি হচ্ছে, প্রতি ভরে 6.8 মেগা ইলেকট্রন ভোল্ট, আর যেটা এখানে হচ্ছিল 0.8 মেগা ইলেকট্রন ভোল্ট। তো আমাকে প্রতি ভরের হিসাবটা দেখতে হবে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বা নিউক্লিয়ার চুল্লিতে কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা ইজিলি বলতে পারবি। পারমাণবিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লিয়ার চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি তোরা জানিস, এটা তোরা লিখে দিতে পারবি যে নিউক্লিয় বিভাজনের বিপুল শক্তিকে আমরা যদি নিয়ন্ত্রিতভাবে মানব কল্যাণের কাজে লাগাতে পারি এবং যে পদ্ধতির মাধ্যমে সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি সেটাই নিউক্লিয়ার চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে করা হয়। নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? আশা করি এটা পারবি। এটা একটু আগেই আলোচনা করে দিয়েছি যে প্রচণ্ড তাপের দরকার হয়, সেই তাপটা শুধুমাত্র নিউক্লিয় বিভাজন থেকেই সৃষ্টি করা সম্ভব। এবং কেন তাপের দরকার হয়, সেটাও বলে দিবি, যেটা আমি একটু আগেই বলে দিয়েছি। 58 নম্বর কোয়েশ্চেনে কি হয়েছে, প্রশ্নের নাম্বার দেখবি 2 নম্বর থাকলে ডিসকাস করে দিবি। দেখ আমি এরকম ধরনের প্রশ্ন আমার ধারণা তোরা দেখিসনি, তো এরকম প্রশ্ন পাওয়া যাচ্ছে, তার মানে সম্ভাবনা আছে। তো তাই জন্য এটা সাজেশান, যাতে পরীক্ষার সময় তোদের কাছে অজানা না লাগে। আমি বারবার কি বলি 100% সাজেশান কেন? কারণ আমি যে ধরনের প্রশ্নগুলো আলোচনা করে দিই তার বাইরে আর কিছু থাকবে না। ঠিক আছে, নিউক্লিয় বিভাজনের বৈশিষ্ট্য উল্লেখ করো, পেরেই যাবি। মানে এই ধরনের প্রশ্নগুলো বাজে প্রশ্ন, এসব দেবে না, বাদ দে। নিউক্লিয় সংযোজনের বৈশিষ্ট্য এসব দিয়ে লাভ নেই। নিউক্লিয় বন্ধন শক্তির সঙ্গে ভর ত্রুটির সম্পর্ক, এটা আমি বলে দিয়েছি তোদের যে বন্ধন শক্তি আর ভর ত্রুটির সম্পর্কটা কি বলে দিবি। এটা বন্ধন শক্তি, এটা ভর ত্রুটি, ডেল্টা এমটা। নিউক্লিয় বিভাজনকে কিভাবে মানব কল্যাণের কাজে লাগানো যায়? পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে। নিউক্লিয় চুল্লির ব্যবহার বলে দিতে পারবি। নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া কেন বলে আমি বলেছিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আলোচনা করা হয়ে গেছে। নিউক্লিয় চুল্লিতে ভারী জলের ভূমিকা কি? বাবা এটা বানানো হয়ে গেছে। নিউক্লিয় চুল্লিতে ভারী জলের ভূমিকা কি তোরা জানিস? মডারেটর হিসাবে, যাতে প্রত্যেক ধাপে নির্গত 3টে নিউট্রনের মধ্যে 2টো নিউট্রনকে মন্দীভূত করতে পারে এবং একটা নিউট্রনকে পরের বিক্রিয়া ঘটায়, যাতে উৎপন্ন শক্তিটা অনিয়ন্ত্রিত না হয়ে যায়। ঠিক আছে, ও মাথায় রাখবি। হাইড্রোজেন বোমা পরমাণু বোমা তৈরিতে নীতিগত পার্থক্য কি? হাইড্রোজেন বোমা তৈরি হয় নিউক্লিয় সংযোজনের উপর ভিত্তি করে। আর পরমাণু বোমা তৈরি হয় নিউক্লিয় বিভাজনের উপর ভিত্তি করে। ঠিক আছে, নিউক্লিয় সংযোজনের শর্ত কি? শর্ত তোরা জানিস যে প্রচণ্ড তাপ, সেই তাপের মান প্রায় 10⁷ কেলভিন। এটা শুধুমাত্র সূর্য বা কোনো নক্ষত্রের মধ্যে থাকা সম্ভব, তাই জন্য ওখানেই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা হয়। বর্তমানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন কোল্ড ফিউশনও হচ্ছে, মানে ঠান্ডা ইয়েতে, বাট সেটা আমাদের আলোচ্য সিলেবাসের থেকে অনেক উপরের লেভেলের জিনিস, তো সেটা বাদ দে। তো আপাতত নিউক্লিয় সংযোজনের জন্য আমরা এটাই লিখব যে অতি উচ্চ তাপের দরকার হয়, যেটা শুধুমাত্র সূর্য বা কোনো নক্ষত্রে থাকা সম্ভব। আচ্ছা, নিউক্লিয়র প্রতি বন্ধন শক্তি ভর সংখ্যা আছে, এইটা নেই, এটা ক্লাস 12-এর প্রশ্ন এখানে চলে এসছে। নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় বিভাজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কি জানিস? নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া কেন বলা হয়? এটা আজকেই বলছিলাম শৃঙ্খল বিক্রিয়ার ব্যাপারে, কারণ ওই যে ওই ছবিটা দিবি, শৃঙ্খল বিক্রিয়ার যে আমি তোদের ছবিটা বলেছিলাম, পারবি তো এটা বল? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন শৃঙ্খল বিক্রিয়া বলা হয়? কেন শৃঙ্খল বিক্রিয়া বলা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি তোরা পারবি। বল আমায়, যে একটা স্টেপ থেকে যে নিউট্রনগুলো বেরোচ্ছে সেটা পরের স্টেপে আবার ইউরেনিয়ামটাকে মারছে, সেখান থেকে আবার নিউট্রন বেরোচ্ছে, সেটা আবার একটা ইউরেনিয়ামকে ভাঙছে, এবং ওই ছবিটা দেখিয়ে দিবি। নিউক্লিয় বিভাজন আদর্শ প্রক্ষেপক, কারণ এটা নিস্তড়িত ও ভারী, দুটোই। নিস্তড়িত হওয়ার জন্য বিকর্ষিত হবে না, আর ভারী হওয়ার জন্য এটা একটা প্রভাব ফেলতে পারবে। নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার হাইড্রোজেন মৌল নেওয়া হয় কেন? হাইড্রোজেনের ভর সব থেকে কম, এর কারণগুলো জেনে নে, এগুলো অন্যরকম প্রশ্ন, এগুলো দেখিসনি আগে। ভর সব থেকে কম,
তো একটি মাত্র প্রোটন, এটা খুব বড় ফ্যাক্টর। কেন? তার মানে তুই এইখানে একটা প্রোটন, এখানে একটা প্রোটনকে তুই জুড়তে চাইছিস। এবার এখানে 5টা প্রোটন, এখানে একটা প্রোটন থাকলে বিকর্ষণ তো আরও বেশি হতো, তখন তো আরও বেশি তাপ লাগতো। তার মানে শুরু করার জন্য সবথেকে ন্যূনতম তাপে যেটা করা যাবে সেটা হলো হাইড্রোজেন। বাকির করা যাবে না এটা নয়, কিন্তু তার জন্য তাপ আরও বেশি লাগবে। তাই জন্য সবথেকে মানে ন্যূনতম তাপে যে বিক্রিয়াটা করা যাবে সেখানে 2টো হাইড্রোজেন থাকতে হবে, কারণ তাদের একটা প্রোটন তো সেখানে বিকর্ষণ বলের মান অপেক্ষাকৃত অন্য কোনো মৌল ব্যবহার করলে তার থেকে অনেক কম হয়। বুঝতে পেরেছিস? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় না কেন, এসব লাগবে না। সংযোজন কাকে বলে, সমীকরণ এটা তো বলে দিয়েছি। সংযোজন কাকে বলে, হ্যাঁ দুটোই কিন্তু, নিউক্লিয় সংযোজন কাকে বলে আর নিউক্লিয় বিভাজন কাকে বলে, দুটোরই সংজ্ঞা মাথায় রাখবি। আর বিক্রিয়াগুলো তো আমি দিয়েই দিয়েছি। তো বিক্রিয়াগুলো, হ্যাঁ সমীকরণ মানে ওই যে বিক্রিয়াগুলো, যেমন এখানে ওই যে 4 1H1, ওখান থেকে 2He4 2 + 1E0 প্লাস শক্তি বেরিয়ে যাচ্ছে 26.7 সামথিং মেগা ইলেকট্রন ভোল্ট। আর এখানে নিউক্লিয় বিভাজনের সমীকরণ তো জানিস, তো সংখ্যাটা মাথায় রাখবি। নিউক্লিয় সংযোজনের আর নিউক্লিয় বিভাজন দুজনেরই সংজ্ঞা মাথায় রাখবি। তো নিউক্লিয় সংযোজনের সংজ্ঞা বলতে পারি যে অতি উচ্চ তাপমাত্রায় দুটো স্বল্প ভরযুক্ত নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে একটি বৃহত্তর নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়। এই বিক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বলে। এবং নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা কি দিবি, যে বিভাজনে কোনো ভারী মৌলের নিউক্লিয়াস বিভাজিত হয়ে অপেক্ষাকৃত হালকা ভরের নিউক্লিয়াস সাথে নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি মুক্ত করে তাকে নিউক্লিয় বিভাজন বলে। তো নিউক্লিয় বিভাজন হয় ভারী মৌলের আর সংযোজন হয় হালকা মৌলের। তো এই কথাগুলোর যেন উল্লেখ থাকে। নিউক্লিয় বিভাজন, বাবা সব জায়গায় যা বানান দাঁড়িয়েছে, পার্থক্য লাগবে না। তাপীয় নিউক্লিয় বিক্রিয়ার তো আলোচনা হয়ে গেছে। নিউক্লিয় বিভাজন কাকে বলে এসব হয়ে গেছে, এটা বলে দিলাম। রাসায়নিক বিক্রিয়া আর নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ। রাসায়নিক বিক্রিয়া আর নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য, এটা কি হবে? রাসায়নিক বিক্রিয়া আর নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে মনে রাখবি, নিউক্লিয় বিক্রিয়াতে মৌলটার ভৌত বা রাসায়নিক পরিবর্তনে কোনো পরিবর্তন হয় না। বাইরে থেকে তাপ, চাপ, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। কিন্তু রাসায়নিক বিক্রিয়াতে বাইরের তাপ, চাপ, উষ্ণতার প্রভাব নিয়ন্ত্রণ করে। নিউক্লিয় বিক্রিয়া বাইরের কোনো প্রভাবের উপর নির্ভর করে, এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, এটা স্বতঃস্ফূর্ত ঘটনা নয়। তো পার্থক্যর পয়েন্ট দিবি। এইদিকে রাসায়নিক বিক্রিয়া, এদিকে নিউক্লিয় বিক্রিয়া। নির্ভরশীলতাগুলো প্রথমে বলবি যে রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে অনেক ফ্যাক্টরের উপর, কিন্তু এটা করে না। রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে ইলেকট্রনের উপর, পরমাণুর কক্ষস্থিত ইলেকট্রনের উপর, আর এটা নির্ভর করে নিউক্লিয়াসের মধ্যস্থিত নিউক্লিয়নের উপর। নির্ভরশীলতা বলতে কিন্তু এখানে বাইরের চাপ, তাপ, উষ্ণতা এগুলোর কথা বলা হচ্ছে, যেটার জন্য রাসায়নিক বিক্রিয়া পরিবর্তন হয়ে যায়, কিন্তু নিউক্লিয় বিক্রিয়া পরিবর্তন হয় না। ওই তোটাই তো বললাম, নিউক্লিয়াসের নিউক্লিয়নের হেল্প লাগে। এটা কৃত্রিমভাবে ঘটানো যায়, এটাও এখন যায় অবশ্য, তবে তোদের সিলেবাস অনুসারে তো যায় না। তো এটা স্বতঃস্ফূর্তভাবে তোরা লিখবি তোদের সিলেবাস অনুসারে, যদিও করা যায়। আর লিখবি রাসায়নিক নিউক্লিয় বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা যায় না, রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা যায়। তো এরকম ধরনের প্রশ্নও থাকতে হবে, নিয়ন্ত্রণ করা যায় না। অনুঘটকের ব্যবহার করলে বিক্রিয়ার বেগ, ওই তো বললাম বিক্রিয়ার বেগ বা হারকে নিয়ন্ত্রণ করা যায়, অনুঘটক ব্যবহার করেই করছি, এখানে কিছুই করা যাচ্ছে না। ব্যাপারটা ওটাই। এই দেখ, ভর ত্রুটি বা ভর ঘাটতি বলতে কি বোঝায় বলেছিলাম, ইম্পর্টেন্ট। তো সংজ্ঞাটা লিখে এক্সপ্রেশনটা, যে রাশিমালা নির্ণয় করো। রাশিমালা মানে কিন্তু এই জিনিসটা লিখতে হবে, ওই ZMP প্লাস A - ZMN। আর শুধু লিখে দিলে হবে না, বলতে হবে যে কোন টার্মটা কি বোঝাচ্ছে।
জেড মানে একটা মৌল দিয়ে আমি যেরকমভাবে দেখিয়েছিলাম এক্স জেড এ, বলবি যে জেডটা পারমাণবিক সংখ্যা মানে প্রোটনের সংখ্যা, এমপিটা হলো একটা প্রোটনের ভর, এ ভর সংখ্যা তার মানে এ মাইনাস জেড হলো নিউট্রন সংখ্যা, এমএনটা হলো একটা নিউট্রনের ভর, আর ক্যাপিটাল এম হলো নিউক্লিয়াসের ভর। তো সেটা বলতে হবে নিউক্লিয়নগুলোর মোট ভর নিউক্লিয়াসের ভরের তুলনায় যত বেশি ভারী তাকে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বলে। সংজ্ঞাটা লিখবি। এই দেখ, এটা নিউক্লিয় বিভাজনের বিক্রিয়ায় সমীকরণ সহ লিখতে বলেছে কত মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। তো আমাদের ক্লাস তাহলে মোটামুটি আমাদের এখানেই শেষ হলো। আশা করি সবার ক্লিয়ার এবং পরমাণুর নিউক্লিয়াস নিয়ে আর কারোর কোনো ডাউট নেই। সবাই এবার ভালো করে টেস্ট পেপার সলভ কর, কোনো কোয়েশ্চেন অ্যান্সার আটকে থাকলে অবশ্যই পাঠাস, অ্যান্সার দিয়ে দেবো। আর ভালো করে পড়াশোনা করতে থাক। আমাদের জাস্ট একটা চ্যাপ্টার বাকি, পরিবেশের জন্য ভাবনা। আচ্ছা, ওই চ্যাপ্টারটার বিষয়ে আমি একটু বলে দিই। আমি নেক্সট দিন যখন আসবো মানে 13 তারিখের যে ক্লাসটা, 13 না 5 তো 12, হ্যাঁ 6 + 7 13 তারিখ, হ্যাঁ এই 13 তারিখের যে ক্লাসটায় আসবো, 13 তারিখের ক্লাসে কিন্তু আমি পরিবেশের জন্য ভাবনাতে আর থিওরি বলবো না, কারণ আমি জানি তোদেরও থিওরি ভালো লাগে না, পরিবেশের জন্য ভাবনার কারোরই ভালো লাগে না, একদম সত্যি কথা। ওই চ্যাপ্টার ডাইরেক্টলি একদম আমি প্রশ্ন নিয়ে আসবো, আমরা প্রশ্ন সলভ করবো। ওকে, তাহলে পরিবেশের জন্য ভাবনার কিন্তু অ্যাপ্রোচটা আমরা রাখবো প্রশ্ন অ্যান্সার সলভ করা। যেরকম প্রশ্ন আসবে সেই অনুসারে জাস্ট ডিসকাস করব। সেটা এমসিকিউ হলে এমসিকিউ, বড় কোয়েশ্চেন হলে বড় কোয়েশ্চেন, আর থিওরিতে ওটা যাবই না। ঠিক আছে, তাহলে আমাদের মেন চ্যাপ্টার ফিজিক্সের সব শেষ। একটা ফাউ চ্যাপ্টার বাকি, যেটা পরের দিন দেখবো। এবং বাড়িতে ভালো করে কিন্তু সবাই প্র্যাকটিস করতে থাক, কারণ প্র্যাকটিস না করলে শুধু ক্লাসগুলো দেখলেও হবে না, নিজেদেরও করতে হবে। ঠিক আছে, তো চলো সকলকে থ্যাংক ইউ, টাটা, বাই বাই।